গল্পের নাম রাগী ছেলের সুন্দরী বউ। আঁখি গ্রামের এক অপূর্ব সুন্দরী মেয়ে। মায়ের মৃত্যুর পর তার জীবনটা উল্টে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং সৎমা আঁখিকে সহ্য করতে পারে না। তাকে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে। তখন থেকেই আঁখি মামার বাড়িতে দিদার কাছে মানুষ হয়। কিন্তু মামার বাড়িতেও শান্তি ছিল না আঁখির জীবনে। দিদা খুব ভালোবাসলেও মামি তাকে প্রতিদিন কাজ করাতেন। সকালের রান্না থেকে রাতের বাসন মাজা সবই আঁখির উপর চাপানো। মামির মেয়ে রুমকি ছিল অত্যন্ত হিংসুটে ও রূঢ় স্বভাবের। আঁখির রূপ এবং গুণ দেখে সে সহ্য করতে পারত না। রুমকি ভালোবাসত এক ছেলেকে। সে ছিল চরিত্রে সন্দেহজনক। আঁখি সেটা বুঝে সাবধান করেছিল, কিন্তু রুমকি তা মেনে নেয়নি, বরং আঁখিকে অপবাদ দিয়ে মামির কাছে খারাপ বানায়। একদিন আঁখিকে মিথ্যে দোষে মার খাওয়ায় মামির কাছে, আর রুমকি দূরে দাঁড়িয়ে হাসে। আঁখির চোখে জল, কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই, চুপচাপ সহ্য করে সব। রুমকি আনন্দ যেন আঁখির দুঃখে। এটা আঁখি বুঝলেও কিছু বলতে পারে না। আঁখিকে সুযোগ পেলেই অপমান করত রুমকি ও তার মা। তবে আঁখির মামা ছিলেন একজন আশ্রয় ও স্নেহময় মানুষ। দিদার মৃত্যুর হলে আঁখির সমস্ত ভরসাও ভেঙে যায়। মামি একদিন হঠাৎ এক লম্পট ছেলের সঙ্গে আঁখির বিয়ে ঠিক করে। ছেলেটি টাকা দিয়ে আঁখিকে যেন কিনে নিচ্ছিল সেই বাড়ি থেকে। আঁখি বিয়েতে রাজি না হলে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। মামা আঁখিকে চুপচুপি ঢাকায় পাঠানোর পরিকল্পনা করেন। এক রাতের মধ্যে ট্রেনের টিকিট ও ঠিকানা হাতে তুলে দেন। সেই রাতে আঁখি সব কিছু ছেড়ে অন্ধকারে বেরিয়ে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে উঠে পড়ে ঢাকা যাওয়ার এক ট্রেনে। ট্রেনের কামরায় আঁখির পাশে বসেছিল একজন রাগী যুবক। ছেলেটির নাম অরণ্য। একজন সফল ব্যবসায়ী, কিন্তু অহংকারী। গাড়ি খারাপ হওয়ায় বাধ্য হয়ে ট্রেনে উঠেছিল সেদিন। নারীদের নিয়ে তার ধারণা ছিল খুবই নিচু, সব মেয়েই স্বার্থপর। আঁখি বোরখা পরে থাকায় অরণ্য তাকে কিছুই বুঝতে পারেনি। আঁখি যখন ক্লান্ত হয়ে গুনগুন করে কান্না করছিল নিচু স্বরে, সেই সুর অরণ্যের কানে গিয়ে বিরক্তির তৈরি করে। সে কঠোর গলায় বলে ওঠে, চুপ করো। আঁখি ভয়ে কেঁপে যায়, চুপ করে বসে পড়ে। চোখের কোণে জল দিয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে জানালার দিকে। ঘণ্টাখানেক পর আঁখি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে মাথা চলে যায় অরণ্যের কাঁধে। অরণ্য চমকে ওঠে, বিরক্ত হয়ে সরে যায় একটু। তবু সেই মুহূর্তে এক অদ্ভুত গন্ধ নাকে লাগে তার। চুলের সেই ঘ্রাণে হারিয়ে যায় কিছুক্ষণের জন্য। হঠাৎ ট্রেন থেমে যায়। অরণ্য আবার বাস্তবে ফিরে আসে। সে রেগে গর্জে ওঠে, সরে যাও আমার কাছ থেকে। আঁখি চমকে ওঠে, দূরে সরে যায় লজ্জায় ভয়ে। ট্রেনে পৌঁছে যায় গন্তব্যে। দুজনে নেমে পড়ে আলাদা পথে। তবে চোখে চোখ পড়ে যায় একবার, নির্বাক সেই মুহূর্তে। অরণ্য কিছুক্ষণ তাকিয়ে থাকে আঁখির দিকে চুপচাপ। আঁখিও ভাবতে থাকে, এই ছেলেটা এত রাগী কেন। তারা দুজনেই দূরে চলে গেলেও মন কিছুটা আটকে পড়ে। আঁখি নতুন জীবনের খোঁজে এগিয়ে যায় নিজের মতো করে। অরণ্যের মনের মধ্যে প্রথমবারের মতো প্রশ্ন জাগে, কে ছিল সে? অরণ্য নেমে যায় নিজের গন্তব্যে, চোখে নিশ্চিত এক অভিব্যক্তি। শান্তভাবে গাড়িতে ওঠে বসে। বাইরে গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে। গাড়ি থামতেই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির গেট খুলে যায়। অভ্যন্তরায় দাঁড়িয়ে শারমিন ও অন্যান্য কর্মীরা, সবাই চুপচাপ সুশৃঙ্খল। অরণ্য ধীর পায়ে ঢোকে, চোখে এক দৃঢ় গাম্ভীর্য, প্রতিটা পা যেন ক্ষমতা। অন্যদিকে আঁখি অনেক কষ্টে ট্রেন থেকে নেমে রিক্সা বদলে পৌঁছায় ঠিকানা। মামা যে ঠিকানাটা দিয়েছিল সেটা পড়ে অবাক হয়ে যায় সে। একটা বিশাল ও আধুনিক প্রাসাদের মতো বাড়ি। চোখ বড় হয়ে যায় আঁখির। তখন প্রচণ্ড বৃষ্টি। আঁখির শাড়ি ভিজে গায়ে লেপ্টে আছে, ঠান্ডায় কাঁপছে সে। গেটের সামনে দাঁড়িয়ে সে দারোয়ানকে একটা চিঠি দেয়, ভেজা হাতে ধরে। চিঠিটা ছিল আঁখির একমাত্র ভরসা। মামা দিয়েছিলেন যাওয়ার আগে। চিঠির ভিতরে লেখা ছিল পরিচয়, সম্পর্ক এবং থাকার অনুরোধ। দারোয়ান একটু অবাক হয়ে যায়। কাগজটা ভেজে গেলেও
পড়ে নেয়। ভেতরে যোগাযোগ করে। গেটে দাঁড়িয়ে থাকে আঁখি, ভিজে শরীর নিয়ে। তবুও চোখে ছিল একরাশ ভরসা। এইবার বাঁচতে পারবে সে। অজানা আশায় তার চোখ ভিজে যায়। জানলা ভেজা, হৃদয় কাঁপে। গেটের গার্ড অবশেষে ভিজে চিঠিটা নিয়ে ভেতরে যায় নীরবে। বাড়ির প্রধান, এক গম্ভীর চেহারায় ভদ্রলোক, হাতে নেন চিঠিটা। চিঠি পড়ে তার চোখে কিছুক্ষণ নীরবতা খেলে যায়। গভীরভাবে ভাবেন। তারপর গার্ডকে বলেন, মেয়েটিকে ভেতরে নিয়ে এসো, আমি দেখছি। আঁখি মাথা নিচু করে ধীরে ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করে। বাড়ির মূল দরজায় তখন সবাই দাঁড়িয়ে। শান্ত, সম্মানজনক পরিবেশ। তার বৃষ্টি ভেজা চেহারায় ছিল ভয় আর অচেনা জগতে পা রাখার সংকোচ। তবুও সে সাহস করে সামনে দাঁড়ায়। ভদ্রলোক তাকে অভ্যর্থনা জানায়। ভয় পেও না মা, তুমি নিরাপদ, বলেই তাকে ভেতরে নিয়ে যায় তিনি। বসার ঘরে এনে সবাইকে ডাকেন। একে একে পরিচয় করিয়ে দেন। এখানে ছিল অরণ্যের মা, নম্র ও চুপচাপ এক নারী। আর ছিলেন কাকা ও কাকি, দৃষ্টিতে কিছুটা অনুসন্ধানী আচরণ। হঠাৎ করেই ভেতরে ঢোকে এক সুন্দর সাজানো মেয়ে। নাম তার স্নেহা। স্নেহা অরণ্যের কাকা কাকির একমাত্র মেয়ে। চেহারায় আধুনিকতা ও আত্মবিশ্বাস। সে আঁখের দিকে একবার তাকিয়ে হালকা হাসে, চোখে লুকানো প্রশ্ন। ভিতরে ভেতরে সে জানে এই অচেনা মেয়েটা তার রাস্তায় বাধা হতে পারে। স্নেহার চোখে চকচক করছে কিছু না বলা প্রতিযোগিতা, কিছু কৌশলের ছায়া। সে সামনে এসে বলে, তুমি এ বাড়িতে থাকবে? বাহ! আঁখি মাথা নিচু করে কেবল বলে, আমি মামার বন্ধু ঠিকানায় এসেছি। ঘরে হঠাৎ কিছুটা নীরবতা নেমে আসে। সবার দৃষ্টি আঁখির দিকে। অরণ্যের কাকা কাকি বাইরে থেকে হাসলেও মনে মনে স্নেহার সঙ্গে স্বপ্ন বুনছেন। তারা ভাবেন, অরণ্যকে যদি একবার স্নেহার সঙ্গে বিয়ে দেওয়া যায় তাহলে সব মিলবে। বাড়ি, সম্পত্তি, ব্যবসা সব কিছুই থাকবে নিজেদের নিয়ন্ত্রণে। এইটাই তাদের প্ল্যান। তারা আঁখিকে আপাতত ভালো ব্যবহার করলেও মন খুলে মেনে নেয়নি কেউই। আঁখিকে বাড়ির একপাশে সুন্দর গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ঘরটি সাজানো, পরিপাটি। দেয়ালে হালকা আলোয় ছায়া পড়ে থাকে। আঁখি জানে না এই প্রাসাদই একদিন তার ভাগ্য পাল্টে দেবে। সে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে রাতকে অনুভব করে। অন্যদিকে অরণ্য তখনও জানে না তার বাড়িতে এসেছে সেই ট্রেনের মেয়ে। বাইরে থেকে ফিরেছে অফিসের কাজ সেরে, চুপচাপ গম্ভীর ভঙ্গিতে। শরীর ক্লান্ত হলেও মন অস্থির। এক অজানা অশান্তি তাকে তাড়িয়ে বেড়ায়। বাড়ির পরিবেশ শান্ত, কিন্তু অরণ্যের মনে জেগে আছে এক অদ্ভুত টান। রাত তখন গভীর। বাড়ির আলোগুলো ম্লান, চারপাশে নীরবতা। অরণ্য ধীরে ধীরে হাঁটছিল বাইরের দিকটায়, একটু নিঃশ্বাস নিতে। চোখ হঠাৎ থেমে যায় পাশের গেস্ট রুমের অন্ধকার জানালায়। সেখানে এক মেয়ে দাঁড়িয়ে, চুল খুলে মাথা নিচু করে আকাশের দিকে তাকানো। চোখে চোখ পড়তেই আঁখির শিরদাঁড়া কাঁটা দিয়ে কাঁপুনি বয়ে যায়। সে যেন ভুলতে পারেনি সেই ধমক, সেই গম্ভীর চোখের চাপ। তবুও আজকের রাতটা অন্যরকম। এই মানুষটা আজ রাগী নয়, নীরব। অরণ্য তাকিয়ে থাকে। এক অচেনা প্রশান্তি পায় মনে। হঠাৎ চোখে চোখ পড়তেই আঁখি ঘাবড়ে যায়। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ে সে। অরণ্য যেন হুঁশ ফিরে পায়, স্তব্ধ দাঁড়িয়ে থাকে। মন বলে, এতক্ষণ এক মেয়ের দিকে তাকিয়েছিল। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জমে। রাতভর ঘুম আসে না অরণ্যের চোখে। চোখ বন্ধ করলেই সেই চেহারা মনে পড়ে। নীরব মুখ, ভেজা চুল আর চোখের ভাষা। কেন এমন অশান্তি নিজেই বোঝে না সে। বিছানায় শুয়ে বারবার পাশ ফিরে যায়। দিন সকাল, ভোর জানালার আলো আঁখির চোখে পড়ে। নতুন এক সকাল, নতুন এক পরিবেশ। বুকের ভেতর চাপা ভয় আর টানাপোড়েন। সে ধীরে ধীরে ওড়না গুছিয়ে বাইরে আসে। চোখে ছিল মাথা নিচু, আচরণে বিনয়। দূর থেকে স্নেহা সব কিছু দেখছিল চুপচাপ। তার চোখে একরাশ হিংসা জমেছিল। কাকিমার কানে কানে গিয়ে কিছু ফিসফিস। মা, এই মেয়েটা একদম সুবিধার নয় বলে। কাকিমা হালকা হাসে, চোখে গোপন খেলা। সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে পড়ে অরণ্য। চেহারায় দৃঢ়তা, আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটে সে। রাতে সেই মুখটা এখনও চোখে ভাসে।
নিজেকে বোঝায় এটা কেবল কাকতালীয়, তবুও মনের ভেতর অস্থিরতা দানা বাঁধে। আঁখি একটু দেরিতে ঘুম থেকে ওঠে, দরজায় কাছে আসে, ধীরে পায়ে বাইরে বেরিয়ে পড়ে নতুন দিন শুরু করতে। দেখে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন অরণ্যের মা, কাজে ব্যস্ত। সামনে গিয়ে মাথা নিচু করে বলে, কাকিমা, কিছু সাহায্য করব? তার কণ্ঠে বিনয়। আমি মোটামুটি সব পারি, রান্না বান্নাও। অরণ্যের মা আঁখির কথায় একটু চমকে তাকায়, তাকে দেখে চোখে প্রশংসার আভা ফুটে ওঠে। তুমি তো বেশ নম্র মেয়ে। মৃদু হাসেন তিনি, মনেই মনেই ভাবেন, অতিথি হয়েও এত সৌজন্য। দূর থেকে স্নেহা দাঁড়িয়ে দেখছিল রান্নাঘরের দিক, চোখে সন্দেহ, ঠোঁটে টানা টানা এক হাসি। মায়ের কানে গিয়ে ধীরে বলে, দেখো মা, শুরু হয়ে গেছে। কাকিমা হালকা মাথা নাড়েন, চোখে তাকে হিসেবে ঝিলিক। আঁখি কোনো কিছু না বুঝেই কাজে মন দেয়। সে চুপচাপ মশলা কেটে দেয়, বাসন তুলে রাখে, রান্নাঘরেই থাকে যেন নিজের ঘরেই মেয়ে। তার আচরণে ছিল শ্রদ্ধা, নমনীয়তা, তার শিক্ষা। অন্যদিকে অফিসে অরণ্য অফিসের কেবিনে বসে থেকেও মন পড়ে থাকে দূরে। ফাইল খুললেও চোখ যায় না সেদিকে, শুধু শূন্যতা। অরণ্য বুঝতে পারে না কেন এত অস্থির লাগছে। চোখ বন্ধ করলেই সেই খোলাচু মুখটা ভাসে। এদিকে আঁখি একে একে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। কখনো জল দিচ্ছে গাছে, কখনো ঠান্ডা জল দিচ্ছে অরণ্যের বাবাকে। সবাই অবাক, এতটুকু মেয়ে এত সুন্দরভাবে সব বুঝে নিচ্ছে। তার বিনয়, ধৈর্য আর নীরব ব্যবহার যেন নিঃশব্দে মন জয় করে। স্নেহার চোখে যেন আগুন, আঁখির প্রতি হিংসার ঝিলিক। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, এই মেয়ে এখান থেকে যাবে কবে। আড়ালে দাঁড়িয়ে দেখে আঁখি কীভাবে সবার মন জয় করে নিচ্ছে। ঠোঁট কামড়ে ভেতরে ভেতরে পুড়ে যায় সে। কাকিমা মেয়ের মুখের দিকে চেয়ে একটু চিন্তায় পড়েন। মনে মনে ভাবে, এই মেয়েটা থাকলে তো গোল বাঁধাবেই। কাকু চুপচাপ খবর নিচ্ছে, কে এই মেয়ে, কোথা থেকে এসেছে। দুজনের চোখেই স্পষ্ট, আঁখি এক হুমকি, যদিও সে জানে না। অন্যদিকে অরণ্য নিজের কেবিনে ঢুকে যায় নির্লিপ্ত মুখে। সবার মাথা নিচু, কেউ সাহস পায় না সামনে আসতে। এই হেড অফিসের সিও সে, সবচেয়ে বড় শাখা এটি। তার চোখে মুখে চাপা রাগ আর কাজের প্রতি একাগ্রতা। অরণ্যের এই হ্যান্ডসাম লুক দেখে অফিসের মেয়েরা দূর থেকে চোখ ফেরাতে পারে না। তারা ফিসফিস করে, কি হ্যান্ডসাম, কিন্তু অসম্ভব রূঢ়। কেউ কেউ চায় একটু কথা বলতে, একটু কাছে যেতে, কিন্তু অরণ্যের যে রাগ, সে যেন দেয়াল তুলে রেখেছে। বিদেশে দীর্ঘদিন পড়াশোনা করে ফিরেছে অরণ্য। ফিরেই বাবার হাতে গড়া ব্যবসা একা সামলাচ্ছে। বাবা এখন অবসর নিয়েছেন, কাকাও অন্য শাখায়। এই হেড অফিসে এখন পুরোপুরি তার হাতে, একনিষ্ঠভাবে পরিচালিত। বাড়িতে রান্নাঘরে গল্পে মেতেছিলেন আঁখি আর অরণ্যের মা। হঠাৎ মা বলেন, তুই একদম আমার মেয়ের মতো। মুহূর্তেই তার চোখে জল, ঠোঁটে হাসি। আঁখি মুচকি হেসে বলেন, আমিও আপনাকে মায়ের মতো ভাবি। অনেক দিন পর সে মন খুলে হেসে ওঠে। অরণ্য ঘরে ঢুকে রুমের দিকে যেতে যেতে হঠাৎ কানে আসে এক মেয়ের উজ্জ্বল হাসি। পা থেমে যায়, দৃষ্টি আটকে যায় সেদিকে। হাসিটা যেন মনকে নাড়া দিয়ে যায়। অজান্তেই সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। অরণ্যের কানে ভেসে আসে এক প্রাণোচ্ছল হাসি। সেই আওয়াজে থেমে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। অজান্তেই পা চলে যায় রান্নাঘরের দিকেই। মনে হচ্ছিল যেন সেই আওয়াজটা কাছে টেনে নিচ্ছে, কিন্তু হঠাৎ কারো টানে থেমে যায়। চোখে পড়ে স্নেহা। স্নেহা থেমে বলে, অরণ্য, আমি তো অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি জানো না, ছোট থেকেই শুধু তোমাকেই দেখে বড় হয়েছি। চোখ ভেজে উঠেছে, গলাও কেঁপে যায় কথা বলতে বলতে। তোমার ছায়াতে ও থাকলে আমি শান্তি পাই। তুমি কেন বুঝতে পারো না? কণ্ঠে একরাশ কান্না। অরণ্য চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে বিরক্তি। সে বলে, তুই আমার ছোট বোনের মতো স্নেহা। স্নেহা তার হাত চেপে ধরে, তুমি ছাড়া কিছু চাই না। অরণ্য জোরে হাত ছাড়িয়ে নেয়, গলা শক্ত। একটাও কথা না বলে সোজা হাঁটা দেয় রান্নাঘরের দিকে।